সুপ্রিয় ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2026কে নিয়ে আজকের আমাদের বিশেষ বাংলার প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। ক্লাস 10-এর যদি তোমরা পড়ে থাকো, বাংলা বিষয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রটা অবশ্যই দেখে যাবে। এখান থেকে প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রশ্নমান 40 এবং সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমরা যে কোনো স্কুল থেকে পরীক্ষা দাও না কেন, এই প্রশ্নপত্রটা তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 7টি তোমাদের থাকছে। প্রথম প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিল তাতে লাগানো ছিল কি? উত্তর দেখো, উত্তর কি হয়ে যাবে? 4টে অপশনের মধ্যে তোমরা ভেবে নাও। উত্তর হয়ে যাবে সোনার বোল। একদম কারেক্ট। কারণ কি, জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিল তাতে লাগানো ছিল সোনার বোল। পরের প্রশ্ন, বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন কি খেয়েছিলেন? দেখো, বিরাগী কিন্তু জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন জল খেয়েছিলেন, তাই জল খেয়েছিলেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক করেছিল কি দিয়ে? দেখো, রাবণ কিন্তু ইন্দ্রজিৎকে অভিষেক করেছিল গঙ্গা জল দিয়ে, তাহলে গঙ্গা জল কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী। বীরেন্দ্র কিশোরী কে? বীরেন্দ্র কিশোরী হচ্ছে ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে কেমনভাবে? সাইক্লোনের মতো, কালবৈশাখী ঝড়ের মতো, নাকি ধূমকেতুর মতো? ওই নতুনে কেতন ওড়ে, উত্তরে যাবে কি কালবৈশাখী ঝড়ের মতো। তাহলে আমরা অপশান ওয়াইজ অ্যান্সার নিয়ে নেব, কালবৈশাখী ঝড়ের মতো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর, কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? বধূদের। তাহলে অপশান ওয়াইজ অ্যান্সার হচ্ছে বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন দেখো, তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে এসেছিলেন কোথায়? উত্তর হচ্ছে রেঙ্গুনে। নেক্সট প্রশ্ন, সমাস কথাটি অর্থ কী? দেখো, সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তা হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখো, রূপক কর্মধারায় সমাসে, অর্থাৎ অপশান ওয়াইজ অ্যান্সার হয়ে যাচ্ছে রূপক কর্মধারায় সমাস। উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়। নেক্সট প্রশ্ন চলে আসবো 10 নম্বর প্রশ্ন, লেখক লেখেন এখানে নিম্নরেখ পদটি কি পদ? লেখকের তলায় কিন্তু দাগ থাকবে, তাহলে উত্তর হয়ে যাবে সমধাতুজ কর্তা। নেক্সট, কম বেশি 20টি প্রশ্নের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন ভালো করে দেখো, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ে ধুলো পেলেন? তো তোমরা এগুলো জানো, গল্প পড়া আছে, তবু দেখে নাও একবার। জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন, আর সেই ফাঁকেই জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে নিয়েছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন, কোনো বহুরূপী সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন? উত্তর হবে, এক পাগল সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। নেক্সট, ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিৎকার জানিয়েছিলেন? উত্তর দেখো, শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে, আর ইন্দ্রজিৎ প্রমোদ কাননে সুখবিলাসে মগ্ন, এই জন্যই তিনি নিজেকে ধিৎকার জানিয়েছিলেন। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় চেয়েছেন? দেখো, উত্তর দেখো, রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। নেক্সট প্রশ্ন, বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হচ্ছে কেন? উত্তর দেখো, নববিধানের আশ্বাস নিয়ে মহাকালরূপী শিব আসছেন, তাকে বরণ করতেই বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তীতে তোমরা কোন ভিডিও পেতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর দেখো, কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। নেক্সট, গিরিশ মহাপাত্রের হাতে কি ছিল? দেখো, সবাই জানো, গিরিশ মহাপাত্রের হাতে ছিল হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি ছিল গিরিশ মহাপাত্রের হাতে। নেক্সট, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা? উত্তর দেখো, প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা তাকে লাথি মেরে বার করে দেয়, আর সেখানে উপস্থিত দেশি লোকেরাও এই অন্যায়ের কোনো প্রতিবাদ করে না, আর এই কথা মনে করেই অপূর্বর এই মনোবেদনা। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল? দেখো, বাইজির সাজে কিন্তু হরিদার রোজগার খুব ভালোই হয়েছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কাঁপিলা লঙ্কা কী কারণে লঙ্কা কেঁপে উঠেছিল? উত্তর দেখো, মেঘনাদ প্রমোদ কাননে থাকাকালীন লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনতে পেয়েছিলেন, তখন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ধনুকে ছিলায়
টান দিলে তা থেকে নির্গত ভয়ঙ্কর শব্দে লঙ্কা কম্পিত হলো। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মহাকাল শিবের চোখের দৃষ্টি কেমন? দেখো, মহাকাল শিবের চোখে যেন দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণ ফুটে ওঠে। এটা হচ্ছে মহাকাল শিবের চোখের দৃষ্টি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মায় আসার খবর সত্য ছিল? উত্তর দেখো, সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর কিন্তু পুরোপুরি সত্য ছিল। নেক্সট, অনুসর্গ কাকে বলে? স্টার মার্ক কোশ্চেন, স্টার মার্ক করো। অনুসর্গ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। তাহলে অনুসর্গ কিন্তু মনে রাখো, বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে পৃথকভাবে শব্দ বিভক্তির মতো কাজ করে তাকে কিন্তু অনুসর্গ বলে। যেমন থেকে, জন্য, দিয়ে, এগুলো হচ্ছে অনুসর্গের উদাহরণ। নেক্সট প্রশ্ন, ব্যাসবাক্য কাকে বলে? এটাও কিন্তু রয়েছে স্টার মার্ক কোশ্চেন। দেখো, সমাজবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা যায় তাকেই কিন্তু ব্যাস বাক্য বলে। মনে রাখবে, সমাজবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যখন বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা যায় তাকে ব্যাস বাক্য বলে। নেক্সট প্রশ্ন, রূপক কর্মধারয় সমাস কাকে বলে? এটাও কিন্তু রয়েছে স্টার মার্ক। দেখো, যদি উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা যায় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। মনে রাখবে, যেমন কোথামৃত কী হবে? কোথারূপ অমৃত। দেখো, রূপক কর্মধারয় সমাস, কোথারূপ অমৃত। তাহলে রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা যায় তখন তাকে রূপক কর্মধারয় সমাস বলে। নেক্সট প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কী? দেখো, ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, আর বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধনী ব্যক্তি। তাহলে বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান আছে যার। এইটুকু ভালো করে লিখবে, বহু ধান আছে যার। এটা হচ্ছে বহুব্রীহি শব্দের উদাহরণ। নেক্সট আমরা চলে আসছি পরের প্রশ্ন, ওল কপি। দেখো, ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে বলছে। তাহলে ওল কপি, কপি ওলের ন্যায়, অর্থাৎ যে কপি ওলের মতো দেখতে তাকে বলেছে ওল কপি। এটা হচ্ছে তুলনা করা বোঝাচ্ছে উপমিত কর্মধারয় সমাস। নেক্সট, এবার দেখো, প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। খুব তাড়াতাড়ি দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? অবশ্যই বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে যে আগত সন্ন্যাসী পায়ের ধুলোকে এখানে দুর্লভ জিনিস কিন্তু বলা হয়েছে, মনে রাখবে। আচ্ছা, সেই দুর্লভ জিনিস কে কীভাবে পেয়েছিল? সবাই জানো, সন্ন্যাসীর পায়ের ধুলো সহজে কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেয় না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো কিন্তু পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পড়তে গেলে আর সেই ফাঁকেই জগদীশবাবু তার পায়ের ধুলো কিন্তু নিয়ে নিয়েছিলেন। নেক্সট, পরের প্রশ্ন, ওই নতুনে কেতনরে কালবৈশাখীর ঝড় উদ্যাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো কি হবে উত্তর। দেখো, কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। জড়তাগ্রস্ত স্থবির সমাজকে পাল্টাতে কবি ধ্বংসরূপী শিবকে আহ্বান করেছেন। আর এই প্রসঙ্গে উদ্ধৃতিটি অবতারণা। কালবৈশাখী হচ্ছে ধ্বংসের প্রতীক। যা কিছু জরাজীর্ণ পুরাতন জঞ্জাল স্বরূপ তা কালবৈশাখী ঝড়ে উড়ে যায় আর তারপর নতুনেরই আগমন ঘটে। তাই কবি মহাকাল শিবকে কালবৈশাখীর সঙ্গে তুলনা করেছেন। তার আগমনে ওষুধের পরাজয় ঘটবে, মুছে যাবে যাবতীয় জীর্ণতা। কালবৈশাখীর শিবের আগমনের মধ্য দিয়ে নবসৃষ্টির একটা আভাস লক্ষ্য কিন্তু করেছেন। বুঝেছো? পরের প্রশ্ন দেখো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? দেখো, বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মানহারা মানবী বলতে উপেক্ষিতা আফ্রিকাকে বোঝানো হয়েছে। মানহারা মানবী, যে আফ্রিকা আজ উপেক্ষিত। আলোচ্য প্রসঙ্গে কবি আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবিতা কখনোই কিন্তু কবি বা পাঠকের কল্পনা বিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলে সামাজিক সত্যকে, ধরতে চায় বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সব কিছুকে। কবিতায় কবির ভাষা নীরব থাকলে তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা এবং ঔপনিবেশিক প্রভুদের জান্ত অত্যাচারে রক্তাক্ত ক্ষতবিক্ষত এই ভূখণ্ডে মানুষ কৃতদাসে পরিণত। বিশ্ব মানবাধিকারে ভুল লুণ্ঠিত দেখে কবি নীরব থাকাটাও এক অসহ্য এক অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ ও পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয় তবে তিনি কবি নন, বা কবি হিসেবে তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করেননি, এটা বলেই ধরে নেওয়া যায়। আর এই কারণেই অপমানিত আফ্রিকার কাছে যুগান্তের কবিকে ক্ষমা চাইতেই হবে। আর সেই সব উচ্চারণ সভ্যতার শেষ পুণ্যবাণী হয়ে বিশ্ব মানবের বার্তাকে ছড়িয়ে দেবে। পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরাও আশ্চর্য হয়েছি, চমকে উঠেছে বই কি, একটু ভয়ও পেয়েছি। কাকে দেখে কারা চমকে উঠেছিল? খুব ইম্পর্টেন্ট উত্তর। দেখো, বিরাগী সাজে বহুরূপী হরিতাকে দেখে গল্পের কথক এবং তার বন্ধুরা চমকে উঠেছিল। তো বলছে তাকে দেখে আশ্চর্য হওয়া ও ভয়ের কারণ কি? অ্যান্সার দেখো, জগদীশবাবু বাড়িতে বিরাগী হরিদাকে দেখে কথকরা চিনতে পারেননি।
হরিদা ছিল আদুর্গা এবং তার উপরে একটা ধপধপে সাদা উত্তরীয়। হরিদার চোখ থেকে ঝরে পড়ছে এক উদ্দান্ত শান্তি এবং উজ্জ্বল দৃষ্টি। কতক তার বন্ধুরা বিরাগী আসল নাকি নকল তা বুঝতে না পেরে যেমন আশ্চর্য হয়েছিল তেমনি ভয়ও পেয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলি দেখো। 5 নম্বরের প্রশ্ন তোমাদের। 5 নম্বরের করতে হবে যে কোনো একটি। বহুরূপী গল্পে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। দেখো, বহুরূপী গল্পে হরিদার জীবনযাত্রার পরিচয় আমি একটু তাড়াতাড়ি বলেছি, তোমরা কিন্তু দেখে নেবে, আর উত্তর তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। দেখো, হরিদা ছিলেন গরিব মানুষ। শহরের সবচেয়ে সরু গলির ভিতরে ছোট্ট একটি ঘরেই হরিদার ঘর। কোনো নির্দিষ্ট কাজ বা চাকরি তিনি করতেন না। চাকরি বা কাজ তিনি পাননি এমন নয়। আসলে ঘড়ি কাঁটা ধরে সময়ের বৃত্তে বন্দী হয়ে কাজ করাটা হরিদার জীবনের স্বভাব বিরুদ্ধ। তাই বেশিরভাগ দিনই তাকে উনানে হাঁড়িতে শুধু জলই ফোটে, ভাত ফোটে না। তবে ভাতের হাঁড়ির দাবি মেটাতে তিনি মাঝে মাঝে বহুরূপীও সাজেন। সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিস দেয়। যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় অথবা বিরক্তি প্রকাশ করে। কোনো লোক ঠকানো মতলব কিনা অভিসন্ধি হরিদার মধ্যে নেই, সেরকম মানুষও তিনি নন। পাড়ার ছেলেরা তাকে শ্রদ্ধা করে। গল্পের কথক সে জানাতে ভোলেনি। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসতাম। হরিদা শুধু তার উঠোনের আগুনে আছে জল ফুটিয়ে দেন। নিঃসঙ্গ জীবন হলেও হরিদার মধ্যে কোনো হতাশা বা পাওয়ার বেদনা লক্ষ্য করা যায় না। বরং সীমিত ভিত্তিক গরিব মানুষ হরিদার জীবনযাত্রায় উদ্বেগহীন। তাই কবি নিজেই বলেছেন যে হরিদার জীবনযাত্রা পরিচয় দাও। তো এই প্রশ্নের উত্তর থেকে তোমরা বুঝতে পারলে হরিদার জীবনটা কেমন ছিল। এরপর আমরা চলে আসবো নেক্সট প্রশ্নতে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে। কবির আহ্বানের কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটাকে তোমরা স্টারমার্ক করো এবং উত্তরটা দেখে নাও। দেখো, উত্তরটা আমি তোমাদেরকে আর বলছি না, কারণ এটা আমি আগেই 3 নম্বরের প্রশ্নে আলোচনা করেছি। তো তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। পথে দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? উত্তর দেখো। সব্যসাচী মল্লিক পরাধীন দেশের রাজবিদ্রোহী, স্বাধীনতা সংগ্রামী। দেশের মুক্তির জন্য তিনি সব কিছু ত্যাগ করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকগুলি ভাষাতেও তিনি পারদর্শী। নিজের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নাম বলেন গিরিশ মহাপাত্র। তার পোশাকও ছিল অদ্ভুত। তেলের খনিতে কাজ করতেন বলে জানান তিনি। বর্মা থেকেও তিনি রেঙ্গুনে এসেছিলেন। তার ট্যাগ থেকে একটি টাকা, লোহার কম্পাস মাপ করবার জন্য, কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটি দেশলাই আর একটি গাঁজার কলকি বের হয়। পুলিশের কর্তা নিমাইবাবুকে জিজ্ঞাসা করেন যে তিনি গাঁজা খান কিনা। তার উত্তরে গিরিশ মহাপাত্র বলে যে গাঁজার কলকাটা তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। যদি কারো কাজে লাগে তিনি দিয়ে দেবেন, আর কেউ গাঁজা তৈরি করে দিতে বললে তিনি করে দেন। তার নিজের গাঁজা না খাওয়ার কথা কেউই প্রায় বিশ্বাস করেনি। কিন্তু গিরিশ মহাপাত্রের কথাবার্তা শুনে, তার সাজ পোশাক, আচার ব্যবহার দেখে সকলেই নিশ্চিত হয় এই গিরিশ মহাপাত্র কখনোই সব্যসাচী মল্লিক হতে পারেন না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে খানিকক্ষণ পুলিশ স্টেশনে তার সঙ্গে তামাশা করে ছেড়ে দেওয়া হয়েছিল। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখো, এখানেও কিন্তু তোমাদের যে কোনো একটি প্রশ্ন। তো প্রশ্ন দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কোন প্রসঙ্গে এই উক্তির আলোকে বক্তার উদারনৈতিক মনোভাবের পরিচয় দাও। দেখো অ্যান্সার দেখো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নবাবের বিনা অনুমতিতেই তারা দুর্গ প্রতিষ্ঠা করে চলেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে বাংলা তার স্বাধীনতা হারাবে। তাই মির্জাফর সহ অন্যান্য কর্মচারী যেন স্বদেশ ভূমিকে রক্ষা করতে জাতি ধর্ম নির্বিশেষে নবাবের পাশে এসে দাঁড়ান। এই বার্তাটি পৌঁছে দিতে মির্জাফর এবং অন্যান্য সেনাপতিদের উদ্দেশ্যে নবাব আলোচ্য মন্তব্যটি করেছেন। সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চলতে থাকে। মির্জাফরের নেতৃত্বে আলাদা আলাদা দল গড়ে ওঠে। রাজবল্লভ, জগৎ সেন, রায়দুল্লভ প্রভৃতি হিন্দু সেনাপতিরা মনে মনে সাম্প্রদায়িক মেরুকরণে বিশ্বাস করেন। কিন্তু নবাব সিরাজ তাদের উদ্দেশ্যে বলেন যে বাংলা কোনো বিশেষ ধর্ম বা জাতি বা ধর্মগোষ্ঠীর মানুষের জন্য নয়। হিন্দু মুসলমানের মাতৃভূমি, মিলিত বাসভূমি এই বাংলা। ইংরেজরা হলো বিদেশি জাতি। তাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া মানে দেশদ্রোহিতা। নিজের পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলে কোম্পানির কাছে বাংলা দখল করাটা সহজ হয়ে উঠবে। আর সেই কারণেই ধর্মীয় পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলকেই এক হতে হবে, রক্ষা করতে হবে সার্বভৌমত্ব। আলোচ্য গল্পেই সিরাজের অমলিন এবং উদারনৈতিক চরিত্রের প্রকাশ ঘটেছে বলে আমরা মনে করি। চলে আসবো নেক্সট প্রশ্ন। আমাদের কাছে এই ভিক্ষা, যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? তো উত্তর তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখে নাও। আমি চলে আসবো নেক্সট প্রশ্নতে, কারণ ভিডিও অত্যন্ত বড় হয়ে যাচ্ছে। তো যেহেতু তোমরা ভিডিও দেখছো, পড়ছো, তাই তোমাদের সময় নষ্ট কিন্তু এখানে হচ্ছে না, এখানে তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। চলে আসছি আমরা। দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 নম্বরে কোনি থেকে কিন্তু আসবে। এই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম সব পারে, মানুষ সব পারে। ফাইট কোনি ফাইট, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো
তোমাদের যে সহায়িকা আছে সেখান থেকেও করতে পারো, বা এখান থেকেও কিন্তু তোমরা প্রশ্নের উত্তরটা লিখতে পারো। 2 নম্বর দেখো, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেয়ে গেল। আচ্ছা, কোনি কীভাবে বাংলা সাঁতার দলে স্থান পেলো তা লেখো। তো এটা আমরা কিন্তু আর বলছি না, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা শুধু উত্তরগুলো বলে বলে চলে যাচ্ছি প্রশ্নগুলো। দেখো, নিত্য প্রয়োজনে এবার প্রতিবেদন রচনা তোমাদের 5 নম্বরে কিন্তু একটা থাকবেই। 5 নাম্বার তোমাদের হাতের মুঠোয় আনতে গেলে তোমাদের কী করতে হবে, প্রতিবেদন রচনা কিন্তু লিখতে হবে। প্রতিবেদন রচনা কীভাবে লিখবে, দেখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এ বিষয়ে সংবাদপত্রের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। প্রথমেই কী লিখতে হয় আমি তোমাদেরকে বলেছি, প্রথমে টাইটেলটা একটু ভালো করে দেবে, তারপর নিজস্ব সংবাদদাতা কলকাতা 23শে মার্চ তারিখ এবং সাল, ঠিক আছে। এরপর শুরু করবে তোমরা এভাবে যে চৈত্রের সূচনাতেই প্রকৃতি রাজ্যে নেমে এসেছে দাবদাহের আগুন, কিন্তু রাজ্যের আপামর সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরেই পুড়ছেন মূল্যবৃদ্ধির আগুনে। চাল, গম, আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল, ডাল, মাছ, তরকারি এবং ওষুধও অগ্নিমূল্য। সরকারি এবং আধা সরকারি কর্মচারী এবং অন্যান্য উচ্চকর্মীদের বেতন বাড়ছে, কিন্তু অধিকাংশ মানুষ এবং তার পরিবার আজ এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে। নিম্নবিত্ত মানুষ আর সন্তানদেরকে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। আর এদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়ার কারণে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছেছে। অর্থনীতিবিদ থেকে শুরু করে কৃষিবিদরা জানিয়েছেন যে পর্যাপ্ত বৃষ্টি না হলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনা জেলার এক গ্রামের একটি গোটা পরিবার চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সুতরাং কেন্দ্র এবং রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তবে এক দেশ এক চরম সর্বনাশের অবস্থায় এসে পৌঁছবে। তো এটাই হচ্ছে প্রতিবেদন। এটাকে কী বলে, প্রতিবেদন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাম্প্রতিককালে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন লেখো। 150টি শব্দে তোমাদের কিন্তু প্রতিবেদন লিখতে হবে। তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।